আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। লেটার অফ ক্রেডিটের দশম ক্লাসে আজ টুডেজ টপিক্স ইজ ইনকোটার্মস। তো ইনকোটার্মস বলতে কি বুঝি? ইনকোটার্মস ইজ এ ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। ইন্টারন্যাশনালের ইন, কমার্শিয়ালের কো এবং টার্মসের টার্ম নিয়ে ইনকোটার্মস গঠিত। ইনকোটার্মসকে থ্রি লেটার টার্মসও বলা হয়। এটা অনেকে কমার্শিয়াল টার্মও বলা হয় বা ট্রেড টার্মসও বলা হয়। What are Incoterms? Incoterms define the mutual obligation. Incoterms হচ্ছে একটা মিউচুয়াল অব্লিগেশন অফ সেলার এবং অ্যান্ড বায়ার, সেলার এবং বায়ারের একটা মিউচুয়াল অব্লিগেশন অ্যারাইজ ফ্রম দ্য মুভমেন্ট অফ গুডস আন্ডার ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট। ইন্টারন্যাশনাল যখন ট্রেড হয়, সেলার এবং বায়ারের মধ্যে একটা অব্লিগেশনের সৃষ্টি হয়, ঠিক আছে? কিসের জন্য? গুডস মুভমেন্টের জন্য একটা অব্লিগেশন সৃষ্টি হয় বায়ার এবং সেলারের মধ্যে, ঠিক আছে? যখন এক দেশ থেকে আরেক দেশে পণ্য আসে, সেলার বাইরের কাছে পণ্য পাঠায়, এই যে গুডসটা কি মুভমেন্ট করলো, এই মুভমেন্ট করার কারণে সেলার এবং বাইরের মধ্যে একটা কি হয়, অব্লিগেশন অ্যারাইজ হয়, ঠিক আছে? অ্যারাইজটা কি? রিস্ক, কস্ট অ্যান্ড ডকুমেন্টস। তো যখন গুডসটা এক দেশ থেকে আরেক দেশে আসে, তখন কিছু ঝুঁকি এবং কিছু খরচেরও ব্যাপার আছে। এই খরচগুলো কীভাবে তারা বহন করবে, কে কী কতটুকু বহন করবে, এই ইনকোটার্মসের মাধ্যমে অ্যালোকেশন করে দেওয়া আছে। এটার মানে হচ্ছে ইনকোটার্মসে এই শর্তগুলো অ্যালোকেশন করে দেওয়া আছে, ঠিক আছে? তো আমি আবারও বলছি, ইনকোটার্মস ডিফাইন দ্য মিউচুয়াল অব্লিগেশন অফ সেলার অ্যান্ড বায়ার arising from the movement of goods under an international contract foreign trade from the standpoint of risk, cost and document. এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের ক্ষেত্রে এক দেশ থেকে যখন আরেক দেশে পণ্য আনা করা হয়, বায়ার এবং সেলারের মধ্যে কিছু অব্লিগেশন সৃষ্টি হয়। কে কতটুক রিস্ক, খরচ, ডকুমেন্টে কীভাবে আসবে না আসবে, এই বিষয়গুলো এইটা ইনকোটার্মসের মাধ্যমে অ্যালোকেশন করে দেওয়া আছে। Incoterms are 11 terms of shipment, country nature, natural, legacy, 3 letters code using for sales contract of tangible goods, registered trademark of ICC. তো ইনকোটার্মসের 11টা শর্ত আছে। তো এটা সকল দেশের জন্য একই, নেচারটা কান্ট্রি নেচার একই, ঠিক আছে? ইন্টারন্যাশনাল যেহেতু, এটা কান্ট্রি নেচারটা একই। এটাকে লেগেসি, কারণ এটা 1936 সাল থেকে এই ইনকোটার্মসটা আমরা ব্যবহার করে থাকি। এটা একটা 3 লেটার কোড, প্রত্যেকটা কোড 3 লেটার কোড, 3-এর অধিক হয় না, 3-এর কমও হয় না, 3 লেটার কোডও হয়। এই ইনকোটার্মসটা আমরা ব্যবহার করি ট্যানজিবল গুডসের ক্ষেত্রে, কন্ট্রাক্টের ক্ষেত্রে। আর রেজিস্টার্ড ট্রেডমার্ক অফ আইসিসি, এটা আইসিসির একটা রেজিস্টার্ড ট্রেডমার্ক আছে, একটা লোগো আছে। আর নট, এটা ল না, অল ইনক্লুসিভ, এটার মাঝে সকল কিছু, সকল আইন ইনক্লুসিভ না, এটার দ্বারাই কি হয় না, সকল, এটা কী বলা যায়, মানে যে ট্রেডটা হয় সকল কিছু এটার দ্বারা নিষ্পত্তি হয় না, ঠিক আছে? এটার মধ্যে শুধু 11টা টার্মস আছে শিপমেন্টের, ঠিক আছে? হোয়াট ইনকোটার্মস ডু, ইনকোটার্মস কী করে? Define cost, risk, responsibility between seller and buyer, serve as a checklist for sales contract, simplify sales contracts term, reducing misunderstanding. ইনকোটার্মস কস্ট, রিস্ক এবং রেসপন্সিবিলিটি কী করে? ডিভাইড করে সেলার এবং বায়ারের মাঝে। এটা একটা চেকলিস্ট হিসাবে কাজ করে, সেলস কন্ট্রাক্ট একটা চেকলিস্ট হিসাবে কাজ করে। সিম্পলিফাই সেলস কন্ট্রাক্টস টার্মস, এবং সেলস কন্ট্রাক্টস টার্মকে সহজ করে। রিডিউসিং মিসআন্ডারস্ট্যান্ডিং,
সেলার এবং বায়ারের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে এটা রিডিউস করে কমায় দেয়, যাতে না হয় সেদিকটা খেয়াল করে। হোয়াট ইনকোটার্মস ডু নট ডু, ইনকোটার্ম যা করে না, অ্যাড্রেস টাইটেল ট্রান্সফার করে না, অ্যাড্রেস রেভিনিউ রিকগনাইজ করে না, অ্যাড্রেস রিমিডিয়েস অফ ব্রিচ অফ কন্ট্যাক্ট এটা করে না, অটোমেটিকলি অ্যাপ্লাই এটা অটোমেটিকলি অ্যাপ্লাই করে না, স্পেসিফাই অ্যাড্রেস পেমেন্ট এই জিনিসগুলো করে না। Incoterms 2010, there are 11 Incoterms with effective from January 1, 2011। এই 11টা ইনকোটার্মস যেটার মধ্যে আছে এটা জানুয়ারি 1 তারিখ থেকে 2011 সাল থেকে এটা প্রচলিত। 7 ইনকোটার্মস আর অ্যাপ্লিকেবল ফর এনি মোড অফ ট্রান্সপোর্ট। এগুলো কী কী? EXW, FCA, CPT, CIP, DAT, DAP, DDP। এই 11টার মধ্যে 7টা ইনকোটার্মস অ্যাপ্লাইড হয় এনি মোড অফ ট্রান্সপোর্ট, যে কোনো ট্রান্সপোর্টের ক্ষেত্রে। এই 7টা ট্রান্সপোর্টের মোডটা কি এইখানে বলা আছে, আর এইগুলো অ্যাব্রিভিয়েশনগুলো আমি নেক্সট স্লাইডে ইনশাল্লাহ বোঝাবো। 4 Incoterms are applicable for sea and inland waterways: FAS, FOB, CFR, CFI। এই 4 ইনকোটার্মস অ্যাপ্লিকেবল সি এবং ইনল্যান্ড ওয়াটারওয়ে, সমুদ্রের ক্ষেত্রে, সমুদ্র অথবা নদীপথে যেই আমরা বাণিজ্যটা করে থাকি সেই ক্ষেত্রে এই 4টা ইনকোটার্ম ব্যবহার হয়। যদি আমরা এই 4টা ইনকোটার্ম অন্য যে 7টা ইনকোটার্মের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে হবে না, আমার 7টা যদি এই 4টার ক্ষেত্রে অ্যাপ্লাই করে হবে না, ঠিক আছে? সাতটা হচ্ছে এনি মোড অফ ট্রান্সপোর্ট, আর 4টা ইনকোটার্ম হচ্ছে সি অ্যান্ড ইনল্যান্ড ওয়াটারওয়ে। ইনকোটার্ম গ্রুপ এখানে করা হয়েছে সি গ্রুপ, ডি গ্রুপ, ই গ্রুপ আর এফ গ্রুপ। এটা বোঝার ক্ষেত্রে সি গ্রুপে যেগুলো আছে এইগুলোর যে ক্যারেজ, জাহাজের ভাড়াটা সেলার বহন করে থাকে। তো সিএফআর দ্বারা কস্ট অ্যান্ড ফ্রেডকে বোঝানো হয়েছে, সিআইএফ দ্বারা কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেডকে বোঝানো হয়েছে, সিপিটি দ্বারা ক্যারেজ পেইড টু বোঝানো হয়েছে, সিআইপি দ্বারা ক্যারেজ অ্যান্ড ইন্স্যুরেন্স পেইড টু বোঝানো হয়েছে। ডি গ্রুপে আছে ডিএটি ডেলিভার্ড অ্যাট টার্মিনাল, ডিএপি ডেলিভার্ড অ্যাট প্লেস, ডিডিপি ডেলিভার্ড ডিউটি পেইড। এই ক্ষেত্রে সেলার কি বায়ারের দোরগোড়ায় পর্যন্ত মালটা কি পৌঁছায় দেয়, এই জন্য অ্যারাইভেল বলা হয়েছে। ডেলিভার্ড অ্যাট টার্মিনাল, তো টার্মিনাল একটা অ্যারাইভেল মানে প্লেস, মানে নির্দিষ্ট বায়ারের টার্মিনাল প্লেস বললে প্লেস, ডেলিভার, ডিউটি অ্যান্ড পেইড, মানে এটা একদম এই লাস্টে ডিডিপি মানে একদম বায়ারের হাত পর্যন্ত, একদম মানে অফিস পর্যন্ত যেটা বলা হয়, মানে বিজনেস পর্যন্ত এটা পৌঁছায়। এই জন্য অ্যারাইভেল, ডি গ্রুপের অ্যারাইভেল। আর এটার ক্যারেজটা ও কী করতে হয়, যে পণ্য পরিবহনের সেলারি বহন করে থাকে, ঠিক আছে? এখানে উল্লেখ নেই, আমি বলে দিলাম। ডিপার্চারের ক্ষেত্রে এক্স ওয়ার্ক, যেটাকে ইএক্সডাব্লিউ বোঝানো হয়েছে। এইখানে যেটা হয় সেটা হচ্ছে সেলার তার গোডাউনে পণ্য রাখে, এখান থেকেই সকল পণ্য নিয়ে যায়, গোডাউন পর্যন্তই রাখে, সেজন্য এটা ডিপার্চার বলা হয়েছে। আর এটার খরচও, ক্যারেজ খরচটাও সেলার বহন করে থাকে, ঠিক আছে? আর এফ গ্রুপে যে মেইন যে ক্যারেজটা আছে এখানে, এই ক্যারেজটা কে বহন করে, বায়ার করে থাকে। FCA ফি ক্যারিয়ার, FAS ফি অ্যালং শিপ, FOB ফি অন বোর্ড, ঠিক আছে? এখানে মেইন ক্যারেজ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? এখানে যে জাহাজে হইতে পারে, ইয়ার হইতে পারে, ট্রেনে হইতে পারে, ট্রাকে হইতে পারে, যে ভাড়াগুলো, এই ভাড়াগুলা সি গ্রুপের সকলগুলোই সেলার দেবে।
ডি গ্রুপের গুলো সেলার দেয়, এক্স ওয়ার্কেরটা বায়ার দেয়, ঠিক আছে, আর এফ গ্রুপেরটা কে দেয়, বায়ার দেয়, ঠিক আছে। আর সি গ্রুপের গুলো কি হয়, এগুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে। নেক্সট স্লাইড ইনশাল্লাহ আমরা আরও কিছু দেখবো। বোঝা গেছে যে সি ডি ই এফ, আপনাদের বোঝার সুবিধা, সি দেখলে আমরা যাতে বুঝতে পারি ক্যারেজটা কে দেয়, ঠিক আছে, আর এফ দেখলে বুঝতে পারো এই ক্যারেজটা বায়ার দেয়, আর ডি এরটাও সেলার দেয়, আর ই এরটা এক্স ওয়ার্কেরটা বায়ার দেয়, ঠিক আছে। আর অনেক বিষয় আছে ইনশাল্লাহ, দেখেন বুঝতে সুবিধা হবে আপনাদের। এখন আমরা সি গ্রুপের ইনকো টার্মসগুলো নিয়ে আলোচনা করবো। 11টা ইনকো টার্মস এখন আলোচনা করবো। এটা একটা বিক্রয়ের শর্ত, ক্রেতা এবং বায়ারের মধ্যে শর্ত। তো সিএফআর দ্বারা আমরা কি বুঝবো, কস্ট অ্যান্ড ফ্রেট। এই ক্ষেত্রে বিষয়টা কি হয়, এই বিক্রয় শর্তে সেলার তার পণ্যটা কি করে, জাহাজের ভ্যাসেলের কাছাকাছি রেখে দেয়, রেখে দিলেই তার এখানেই সকল দায়িত্ব শেষ হয়ে যায়। তারপরে যে পণ্যের ঝুঁকি সংক্রান্ত সকল দায়িত্ব ওইখান থেকে তার দায়িত্ব শেষ। এখন ডেস্টিনেশন পর্যন্ত কোনো যদি পণ্যের কোনো ক্ষয়ক্ষতি হয় বা ঝুঁকি হয়, সেই ক্ষেত্রে এটার দায়িত্ব বায়ারকে নিতে হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে সেলার কী করে না, ইন্স্যুরেন্সেরও কোনো খরচ বহন করে না বা দায়িত্ব নেয় না, ঠিক আছে। কিন্তু সে কি করে, সেলার ডেস্টিনেশন পয়েন্ট পর্যন্ত মালটা পৌঁছা দেওয়ার দায়িত্ব তার। সেই ক্ষেত্রে যে জাহাজ ভাড়াটা, ওই জাহাজ ভাড়াটা কে দেয়, সেলারকেই বহন করতে হয়। সিএফআর সি গ্রুপের যেগুলো সকল খরচই কে দেয়, সেলার দেয়। এটা মনে রাখবেন। দেখেন কি বলছে। তো আমরা সি গ্রুপ কস্ট অ্যান্ড ফ্রেট দ্বারা কী বুঝবো, এখানে জাহাজের ভ্যাসেল পর্যন্ত এই বিক্রয় চুক্তিতে সেলার তার পণ্য জাহাজের ভ্যাসেল পর্যন্ত রেখে দেয়। এর পরবর্তীতে সকল ঝুঁকি ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানো পর্যন্ত বায়ারকে বহন করতে হয়, ঠিক আছে। এটি হচ্ছে এই চুক্তির মেইন। আর ডেস্টিনেশন পর্যন্ত যেই জাহাজে পাঠাবে পণ্যটা, ঠিক আছে, বায়ার তার দেশ থেকে, সেলার তার দেশ থেকে যে জাহাজে হোক, ট্রাকে হোক বা ইয়ারে হোক, বায়ারের যে ডেস্টিনেশন পয়েন্ট পর্যন্ত পাঠাবে, ওই ক্যারেজের ভাড়াটা কে দেয়, সেলার দিয়ে থাকে, ঠিক আছে। আর ইন্স্যুরেন্সেরটাও সেলার দেয় না। বলছে সেলার ডেলিভার দ্য গুডস অন বোর্ড দ্য ভ্যাসেল। সেলার তার পণ্যটা জাহাজের যে ভ্যাসেল আছে, যে আঙিনা আছে, ওইখানেই কী করে, পণ্যটা রেখে দেয়, ঠিক আছে। দ্য রিস্ক অফ লস অফ ড্যামেজ অফ দ্য গুডস পাস ওয়েন দ্য গুডস আর অন বোর্ড দ্য ভ্যাসেল। ভ্যাসেলে সেলার যখন পণ্যটা রেখে দেয়, তার দায়িত্ব সেখানে শেষ হয়ে যায়। তার পরবর্তী দায়িত্ব কি বায়ারই নিয়ে থাকে। সেলার পেজ ফর ক্যারেজ টু পোর্ট অফ দ্য ডেস্টিনেশন। সেলার এখানে দায়িত্ব একটা থাকে যে ভ্যাসেলে তার দেশ থেকে যে বায়ারের কাছে যে পণ্যটা আসবে, যে ডেস্টিনেশন পয়েন্টের কথা বলা, ওই পয়েন্টের কি ক্যারেজের ভাড়াটা কে দিবে, বা যে জাহাজে মালটা আসবে তার কাছে, বাইরের কাছে, ওই জাহাজের ভাড়াটা সেলারকে দিতে হবে। সেলার হ্যাজ নো অব্লিগেশন টু অবটেন ইন্স্যুরেন্স। সেলারের এখানে ইন্স্যুরেন্সের কোনো অব্লিগেশন থাকে না, ইন্স্যুরেন্সটা দেয় না। সিএফআই, কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট, এটা সিএফআর এর মতনই, ঠিক আছে। শুধু এখানে এক্সট্রা একটা কস্ট আছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কস্টটা সেলারকে দিতে হয়। এই বিক্রয় চুক্তিতেও কি হয়, সেলার জাহাজের ভ্যাসেল পর্যন্ত তার পণ্যটা রেখে দেয়,
এর পরবর্তীতে ভ্যাসেল পণ্যটা রেখে যাওয়ার পরে সকল ডেস্টিনেশন আসা পর্যন্ত সকল ঝুঁকি কি বাইরকে নিতে হয়, ঠিক আছে। আর এখানে এই বিক্রয় চুক্তিতে কী থাকে, ইন্স্যুরেন্সের করা থাকে বলে ইন্স্যুরেন্সের খরচটা সেলারকে দিতে হয়, ঠিক আছে। আর ক্যারেজের খরচটাও কি সেলারকে দিতে হয়, যে থাকে। সেলার ডেলিভার দ্য গুডস অন বোর্ড অন দ্য ভেসেল, সেলার কী করে তার পণ্যটা জাহাজের ভেসেল পর্যন্ত ডেলিভার করে। The risks of loss and damage to the goods pass when the goods are on board the vessel. সেলার যখন কী করলো, তার পণ্যটা জাহাজের ভেসেল পর্যন্ত রাখলো, তারপরের থেকেই কি বায়ের সকল ঝুঁকি বায়ের নিতে হয়, ঠিক আছে। দ্য সেলার মাস্ট কন্ট্যাক্ট for and pay the cost and freight necessary to bring the goods to the named port of the destination. সেলার বাইরের ডেস্টিনেশন পর্যন্ত পণ্যটা পৌঁছে দেওয়ার যে ক্যারেজ খরচ, পরিবহন খরচ, তাকে কী করতে হয়, বহন করতে হয়, এবং আনুষঙ্গিক যে খরচ তাকেই বহন করতে হয়। লাইক সিএফআর, এটা সিএফআর এর মতনই, এডিশনাল অব্লিগেশন টু প্রকিউর ইন্স্যুরেন্স টু পোর্ট অফ ডেস্টিনেশন। ওই এডিশনাল অব্লিগেশন হচ্ছে তাকে ইন্স্যুরেন্স খরচটাও দিতে হয় টু পোর্ট অফ ডেস্টিনেশন। এই পোর্ট অফ ডেস্টিনেশন পর্যন্ত কী করতে হয়, তাকে ইন্স্যুরেন্সের কাভারটা তাকে দিতে হয়। সেলার ক্লিয়ার গুডস ফর এক্সপোর্ট বাট নট ইম্পোর্ট। সেলার কী করে, এক্সপোর্টের ক্লিয়ারেন্সটা খরচটা দেয়, ইম্পোর্টেরটা ইম্পোর্টারকে দিতে হয়, মানে বায়ারকে দিতে হয়। সিএফআর আর সিএফআর মধ্যে পার্থক্যটা কি, সেলার কী করে সিএফআর এর ক্ষেত্রে ভ্যাসেলে পণ্যটা রাখে, ঠিক আছে। ভ্যাসেলের পণ্যটা রাখার পর জাহাজে আঙিনা, জাহাজের সামনে যে আঙিনা আছে ওই পণ্যটা রাখার পরেই এর সকল দায় দায়িত্ব বায়ারের কাছে চলে যায়, ঠিক আছে। যদি কোনো পণ্য সংক্রান্ত বহন ডেস্টিনেশন পর্যন্ত আসা পর্যন্ত যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, ঝুঁকি অ্যারাইজ হয়, সকল ঝুঁকি বায়ারকে নিতে হয়। আর যে জাহাজে করে ডেস্টিনেশন পয়েন্ট পর্যন্ত আসবে পণ্যটা, ওই পণ্যের জাহাজ খরচটা সেলারই দেয়, এবং ইন্স্যুরেন্সের খরচটা সেলার দেয় না। যদি ইন্স্যুরেন্সের কোনো খরচের কোনো কথা টার্মস থাকে, সেটা বায়ারকে নিতে হয়। এটাও সিএফআর এর মতনই, সেলার কী করে, জাহাজের বোর্ডের কাছে ভ্যাসেলে পণ্য রাখে, ভ্যাসেলে পণ্য রাখার পরেই যা ডেস্টিনেশন পয়েন্ট পর্যন্ত আসা পর্যন্ত যদি কোনো ঝুঁকি অ্যারাইজ হয়, রিস্ক অ্যালোকেশনের কোনো বিষয় থাকে বা ক্ষয়ক্ষতি হয়, সকল ক্ষয়ক্ষতি বায়ারকে নিতে হয়। কিন্তু জাহাজের যে ভাড়াটা ডেস্টিনেশন পয়েন্ট পর্যন্ত আসা পর্যন্ত, ঠিক আছে, ওই সকল খরচ কী করে সেলার নিয়ে থাকে। আর এডিশনাল একটা বিষয় আছে, এই সে যে জাহাজে পণ্যটা আনবে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা সে নেয় না, কিন্তু ক্ষয়ক্ষতির জন্য ইন্স্যুরেন্স করে, ইন্স্যুরেন্সটা যে খরচ হয় সেই খরচটা সে পেমেন্ট করে থাকে। সোজা কথা, সে ক্যারেজও দেয় এবং ইন্স্যুরেন্সও দেয়, ঠিক আছে। কিন্তু ক্ষয়ক্ষতি সে হইলে সে এটা নেয় না বা দেয় না, ঠিক আছে, কিন্তু ইন্স্যুরেন্সের খরচটা সে দেয়। সেলার ক্লিয়ার গুডস ফর এক্সপোর্ট, সেলার এক্সপোর্ট সংক্রান্ত সকল খরচ দেবে, নট ইম্পোর্ট, ঠিক আছে। ক্যারেজ পে টু সিপিটি, এই ক্ষেত্রে এই বিক্রয় চুক্তিতে কী হয়, সেলার বিক্রেতার নির্দেশিত যে জাহাজে কোম্পানি আছে বা জাহাজ আছে বা ক্যারিয়ার আছে, ওইখানে পণ্যটা পৌঁছায় দেয়, ঠিক আছে, নেম ডেস্টিনেশন প্লেস পর্যন্ত, ঠিক আছে। এখানে কোনো ইন্স্যুরেন্সের অব্লিগেশন
খরচ সে বহন করে না, ঠিক আছে। আর সেলার যখন কেরিয়ারের কাছে মালটা পৌঁছানো দেওয়ার পর্যন্ত পরপরই সকল ঝুঁকি বা রিস্ক বাইরের এন্ডে চলে যায়, মানে কেরিয়ারের কাছে মাল সে বুঝিয়ে দিল, ওই কেরিয়ার কাছ থেকে যখন ডেস্টিনেশন পয়েন্ট পর্যন্ত যে আসবে, বাইরের কাছে যে পণ্য আসবে, ওই পণ্য বাইরের এন্ডে আসার পর্যন্ত সকল ঝুঁকি কে বহন করে? বায়ার বহন করে। এখানে কি বলা আছে? Seller delivered the goods to the carrier or another person named by the seller at an agreed place. সেলার কি করে? তার বিক্রেতা তার পণ্যটা বায়ারের নির্দেশিত ক্যারিয়ারের কাছে পণ্যটা পৌঁছে দেয়, ঠিক আছে। এই পর্যন্ত তার দায়িত্ব। অ্যাগ্রিড দ্য প্লেস। সেলার নো অব্লিগেশন টু পে ফর ইন্স্যুরেন্স। সেলারের এতে কোনো কি থাকে না, ইন্স্যুরেন্স পেমেন্টের কোনো বিষয় থাকে না। সেলার পেজ ফর বোথ লোডিং অ্যান্ড আনলোডিং ইফ কভার্ড বাই কন্ট্রাক্ট ফর ক্যারিজ। এই ক্ষেত্রে সেলার এই লোডিং আনলোডিংয়ের সকল খরচই বহন করে থাকে, কন্ট্রাক্টে এই সংক্রান্ত যা বলা থাকবে তাই করবে। দ্য ডিফাইন উইথ সিএফআর। সিএফআর এর সাথে ডিফারেন্সটা কি? সেলার রেসপন্সিবল আপ টু শিপ অন বোর্ড। সিএফআর এর ক্ষেত্রে কি করে? সেলার রেসপন্সিবল শিপ অন বোর্ড, বোর্ড পর্যন্ত পৌঁছানো দেওয়া। আর এই ক্ষেত্রে সিপিটি এর নেমড কেরিয়ার আপ টু নেমড কেরিয়ার, মানে কেরিয়ারের কাছে পৌঁছে দেওয়া, জাহাজে কোম্পানির কাছে, জাহাজে উঠায় দেয় না, জাস্ট জাহাজে কোম্পানির কাছে এটা পৌঁছে দেয়, ঠিক আছে। এই বিক্রয় চুক্তিতে আমি আবারও বলছি, এই বিক্রয় চুক্তিতে কি হয়ে থাকে? সেলার বিক্রেতার নির্দেশিত কেরিয়ারের কাছে মালটা পৌঁছে দেয়, মালটা পৌঁছানো দেওয়ার পর বিক্রেতার দায়িত্ব কি শেষ হয়ে যায়। এরপরে যে ঝুঁকি বা কোনো সমস্যার সৃষ্টি হলে বিক্রেতাকে কি করতে হয়? এই সকল ঝুঁকি নিতে হয়। ইন্স্যুরেন্স কাভারও সে দেয় না, কিন্তু ক্রেতার কাছে পৌঁছানো দেওয়ার কিন্তু ক্যারেজের খরচটা কী করতে হয়? তাকে বহন করতে হয়। এখানে বলা যায় সেল ফর বোথ লোডিং অ্যান্ড আনলোডিং ইফ কভার্ড বাই কন্ট্রাক্ট ফর অফ ক্যারিজ, ঠিক আছে। ডেস্টিনেশন পর্যন্ত যে ক্যারিজটা খরচ হয়, ওই জাহাজে খরচটা, জাহাজে হইতে পারে, রেল হইতে পারে, ইয়ার হইতে, ওই জাহাজের খরচটা বা ইয়ারের খরচটা ওই কে দেয়? সেলার কি দিতে হয়। এটা লোডিং অ্যান্ড আনলোডিংয়ের সকল খরচ সহ সকল খরচ দেয়। ডিফারেন্সটা হচ্ছে সিএফআর এর সাথে, সিএফআর এর শিপ অন বোর্ড, বোর্ড পর্যন্ত দেয়, ঠিক আছে। আর সিপিটি ক্ষেত্রে নেমড ক্যারিয়ার, জাহাজে কোম্পানি পর্যন্ত দেয়। সিআইপি থেকে ক্যারেজ অ্যান্ড ইন্স্যুরেন্স পেইড টু। এখানে একই কথা বলা হচ্ছে, সেলার ডেলিভার্ড দ্য গুডস টু দ্য ক্যারিয়ার or another person named by the seller at an agreed place. সেলার এই ক্ষেত্রে একই, সেলার কি করে? ওই বিক্রেতার সেলার কি করে থাকে? এই বিক্রয় চুক্তিতে বিক্রেতার নির্দেশিত কি ক্যারিয়ারের কাছে মালটা পৌঁছায় দেয়, ঠিক আছে। নির্দিষ্ট যে ক্যারিয়ার আছে ওই কাছে পৌঁছে দিলে তার রিস্কটা কি শেষ হয়ে যায়। রিস্কটা তখন কার কাছে চলে যায়? বাইরের কাছে চলে যায়, এবং ওই ক্যারিয়ার থেকে বাইরের এন্ডে মাল আসা পর্যন্ত সকল ঝুঁকি কার নিতে হয়? বাইরে নিতে হয়, মানে বাইরের কাছে যে পণ্যটা আসবে, ওই ওই পণ্য পরিবহন সংক্রান্ত যে ঝুঁকিগুলো সকল কি বাইরে নিতে হয়। এখানে ইন্স্যুরেন্সের যে খরচটা, এটা কে বহন করে? সেলার কি বহন করতে হয়, ঠিক আছে। আর ক্যারেজেও সে দেয়, ঠিক আছে। কিন্তু পণ্য পরিবহনের ঝুঁকি সে না, কিন্তু সে ইন্স্যুরেন্স কভার করে থাকে, ইন্স্যুরেন্সের খরচটা সে বহন করে থাকে, এটি বলছে।
Seller delivered the goods to the carrier or another person named by the seller at an agreed place. ঠিক আছে, এটা বলছে যে ক্যারিয়ারের কথা বলা আছে এখানে। এটা আমি লাল কালি দিয়ে carrier like CPT. CPT এর মধ্যে but the additional requirement the seller pay insurance name of destination এবং পর্যন্ত যে ইন্স্যুরেন্স খরচটা আছে ওই খরচটা কি ইন্স্যুরেন্স খরচটা সেলার দিয়ে থাকে। বায়ার মে পে ফর এডিশনাল কাভারেজ, যদি এডিশনাল কোনো খরচ থাকে সেটা এটা বায়ার করে থাকে। নেম ডেস্টিনেশন বলতে সেলার দেশ থেকে বায়ার কাছে পৌঁছানো পর্যন্ত, ঠিক আছে, যে ডেস্টিনেশনের কথা বলা থাকে ওই ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত সকল ওই ইন্স্যুরেন্সের কাভারটা যে খরচ ওই খরচটা সেলার দিয়ে থাকে। মনে করেন আমি আমার দেশ ইন্ডিয়া থেকে বাংলাদেশে পোর্টে মাল আসবে, ঠিক আছে, এই ডেস্টিনেশন পর্যন্ত যে ইন্স্যুরেন্সের কাভারটা সেটা কে দিয়ে থাকে, সেলার দিয়ে থাকে, কিন্তু ঝুঁকি সে নেয় না, ঠিক আছে। ডি গ্রুপের ডেলিভার অ্যাট প্লেস, এই বিক্রয় চুক্তিতে সেলার বায়ারের নির্দিষ্ট জায়গায় পণ্যটা পৌঁছে দেয়। এই পৌঁছানো পর্যন্ত পণ্যটা ডিসপোজাল পর্যন্তই সেলারের দায় দায়িত্ব। এরপর থেকে সকল দায় দায়িত্ব বায়ারের নিতে হয় এবং বায়ারের দেশে ওই ডিসপোজালের করা পর্যন্ত আর রিস্ক। ডিসপোজালের পয়েন্ট থেকে বায়ারের সকল ঝুঁকি সে বায়ারের সকল ঝুঁকি গ্রহণ করতে হয়, ঠিক আছে। আর এখানে ইন্স্যুরেন্সের কাভারেজটা সে দেয় না এবং যে ক্যারেজের খরচটা আছে এই ক্যারেজের খরচটা সেলার কি বহন করে থাকে। দেখেন, সেলার ডেলিভার দ্য গুডস অ্যাট দ্য প্লেস অফ ডিসপোজাল অফ দ্য বায়ার দ্য নেম প্লেস অফ দ্য ডেস্টিনেশন। সেলার কী করে থাকে, পণ্যটা বায়ারের কাছে প্লেস পর্যন্ত, অ্যাট প্লেস, যদি এরা কমলাপুর হয় কমলাপুর ওই ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে দেবে, ঠিক আছে। এরপরে যদি কোনো ঝুঁকি, সেলার বিয়ার্স অল রিস্ক ইনভলভ ইন ব্রিং দ্য গুডস দ্য নেম অফ দ্য প্লেস, ওই প্লেস থেকে যখন পণ্যটা নিবে তখন থেকেই কি হয়, বাইরের সকল ঝুঁকি গ্রহণ করতে হয়। সেলার ক্লিয়ার গুডস ফর এক্সপোর্ট নট ইম্পোর্ট, সেলার কি করে, এক্সপোর্ট ডিউটি দেয়, নট ইম্পোর্ট ডিউটি, নো অব্লিগেশন অন সেলার পারচেজ ইন্স্যুরেন্স। এখানে ইন্স্যুরেন্সেরটা সে দেয় না, ইন্স্যুরেন্সের যদি করে সেই ক্ষেত্রে এটা বাইরকে দিতে হয়। যদি কোনো পণ্যের ক্ষয়ক্ষতি হয়, যদি সে ইন্স্যুরেন্স করে সেই ইন্স্যুরেন্সটা বাইরে দিতে হয়। ডেলিভার অ্যাট টার্মিনাল, এই বিক্রয় চুক্তিতে সেলার বাইরের নির্দিষ্ট পরিমাণ নির্দেশিত টার্মিনালে পণ্যটা পৌঁছে দেয়, ঠিক আছে। আর এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স খরচও সে দেয় না। আর যেই মুডে সে পণ্যটা পরিবহন করে সেই ক্যারেজ খরচটা সেলার বহন করে। Seller delivered the goods at the place of disposal of the buyer at the named terminal and the named port of or place of destination. সেলার তার পণ্যটা ডিসপোজাল করে কোথায়, বায়ারের নির্দেশিত টার্মিনালে অথবা নির্দিষ্ট পোর্টে বা ডেস্টিনেশনে। টার্মিনাল বলতে এখানে কী বোঝানো হয়েছে, টার্মিনাল ইনক্লুডস এনি প্লেস, যে কোনো প্লেস হইতে পারে, সাচ এস ওয়েস মানে ঘাট, ওয়ার হাউসে, কন্টেনার ইয়ার্ডে হইতে পারে, রোডে হইতে পারে,
রেলে হইতে পারে, অর এয়ার কার্গো টার্মিনাল, রোড, রেল, এয়ার টার্মিনাল হইতে পারে। সেলার ক্লিয়ার গুডস ফর এক্সপোর্ট বাট নট ইম্পোর্ট, সেলার কী করে এক্সপোর্ট ডিউটি দিয়ে থাকে, নট ইম্পোর্ট ডিউটি। নো কোয়ারিস অফ ইন্স্যুরেন্স, এখানে ইন্স্যুরেন্স খরচটা সে দেয় না। ডিডিপি, ডেলিভার ডিউটি পেড, এই বিক্রয় চুক্তিতে সকল দায় দায়িত্ব কি সেলার, ক্যারেজ খরচ এবং এক্সপোর্ট ইম্পোর্ট যে ডিউটি আছে সকল খরচ সেলার দিয়ে দেয়, আর শুধু ইন্স্যুরেন্সের কাভারেজটা সে দেয় না, এই ইন্স্যুরেন্স খরচটা বায়ারকে নিতে হয়। দেখেন কী বলে, সেলার ডেলিভার দ্য গুডস অ্যাট দ্য নেম অফ দ্য প্লেস অফ ডেস্টিনেশন অফ বায়ার, বায়ারের নির্দেশিত প্লেসে কী করে সেলার পণ্যটা ডেলিভারি করে, ক্লিয়ার ইম্পোর্ট ডিউটি, এবং ইম্পোর্ট ডিউটিও সে পেমেন্ট করে। দ্য সেলার বিয়ার অল দ্য কস্ট অ্যান্ড রিস্ক, সেলার বিয়ার করে সকল কস্ট এবং রিস্ক, সকল খরচ এবং ঝুঁকি বহন করে, ইনভলভ ইন ব্রিং দ্য গুডস টু দ্য প্লেস অফ ডেস্টিনেশন, প্লেস অফ ডেস্টিনেশন পর্যন্ত, ঠিক আছে। বায়ার বিক্রয় এলসিতে যে ডেস্টিনেশন বলা থাকবে সেই ডেস্টিনেশন পয়েন্ট পর্যন্ত সকল খরচ এবং রিস্ক কী করে সেলার বহন করে। হ্যাজ অ্যান অব্লিগেশন টু ক্লিয়ার গুড নট অনলি এক্সপোর্ট বাট অলসো ইম্পোর্ট, এক্সপোর্ট ডিউটি না শুধু ইম্পোর্ট ডিউটিও সে পেমেন্ট করে থাকে। টু পে এনি ডিউটি ফর বোথ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, টু ক্যারি আউট অল কাস্টম ফর্মালিটি, এবং এর সাথে সাথে কাস্টম ফর্মালিটিও সে পালন করে থাকে। লাইক ডিএপি, এটা ডিএপির মতন, বাট ইনক্লুডিং সেলার অব্লিগেশন টু ক্লিয়ার গুডস ফর ইম্পোর্ট, এই কথা আগে বলেছি যে ক্লিয়ার গুডস ফর ইম্পোর্ট, ইম্পোর্টের ডিউটিটাও সে পালন করে থাকে। ম্যাক্সিমাম অব্লিগেশন ফর সেলার, সকল অব্লিগেশনে গিয়ে সেলার পালন করে থাকে। নো অব্লিগেশন টু পে ফর ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সটা সে পেমেন্ট করে না। সোজা কথা সকল রিস্ক, সকল দায় দায়িত্ব, এক্সপোর্ট ইম্পোর্ট ক্যারেজের সকল খরচ, সোজা কথা বাইরের দ্বার প্রান্তে মানে বিজনেস পর্যন্ত পুরোটা পৌঁছায় দেয় দায়িত্ব তার, শুধু ইন্স্যুরেন্সটা বায়ার দেবে। ডি গ্রুপ শেষ অ্যান্ড ই গ্রুপে এক্স ওয়ার্ক, এই বিক্রয় চুক্তিতে সেলার তার পণ্যটা তার গোডাউনে বা কারখানায় স্টক করে রাখে, এখান থেকে কী করে বায়ার তার দেশে ডেস্টিনেশনে তার দেশে পণ্যটা আনে, ঠিক আছে। এই ক্ষেত্রে গ্যারেজের যে খরচটা বায়ারকে নিতে হয়, এবং সকল ঝুঁকি কখন থেকে তা বায়ার নিতে হয়, গোডাউন থেকে যখন সে পণ্য রিসিভ করে তখন থেকে কি বায়ার সকল ঝুঁকি হয়। আর ইন্স্যুরেন্সের কাভারেজটাও কেনে না সেলার, নেয় না, বাইরে নিতে হয়। Seller deliver when it place the goods at the disposal of buyer at the seller premises or another named place, works, factory, warehouse etc. সেলার কী করে ডেলিভার তার পণ্যটা কোথায় রাখে, যে ওয়ার্কিং প্লেস আছে, ফ্যাক্টরিজ বা ওয়ার হাউস আছে বা প্রিমিসেস আছে, এখানে রেখে সেইখান থেকেই কী করে বায়ার তার প্রিমিসেস থেকে কী করে পণ্যটা সংগ্রহ করে, ঠিক আছে। সেলার উইল ইনকার্স এক্সপেন্স লাইক ওয়ার হাউস স্টোরেজ, ওয়ার হাউস লেবার, এক্সপোর্ট প্যাকেজিং কস্ট, আদার কস্ট আর টু বর্ন বাই বেয়ার। সেলার এই তিনটা খরচ কি বহন করে, ওয়ার হাউস স্টোরেজ, ওয়ার হাউস লেবার, এক্সপোর্ট প্যাকেজিং কস্ট, এই তিন খরচ বহন করে, আর আদার কস্টগুলো বায়ার বহন করে। বায়ার বিয়ার্স অল রিস্ক অফ লস ফ্রম টাইম সেলার প্লেস গুডস অ্যাট বায়ার ডিসপোজাল, এটা আমি আগেও বলেছি। বায়ার সকল দায়িত্ব কখন থেকে শুরু হয়, যখন সে সেলারের থেকে কী করে
সেলারের ওয়ার হাউস ও ফ্যাক্টরি থেকে সে পণ্য রিসিভ করে, তখন থেকেই তার সকল রিস্ক শুরু হয়ে যায়। বা যদি কোনো পণ্য পরিবহনে কোনো ক্ষয়ক্ষতি হয়, ওই ক্ষয়ক্ষতিটা কে বহন করতে হয়? সেলারকে নিতে হয়। এই ক্ষেত্রে সেলার কী করে না, কোনো ইন্স্যুরেন্স খরচ বহন করে না, এবং ক্যারেজ যে খরচটা আছে ওই আনুষঙ্গিক সকল খরচ কি বায়ারকেই বহন করতে হয়। এই গ্রুপে FSA ফ্রি অ্যালোংশিপ, এই বিক্রির যুক্তিতে সেলার কী করে, জাহাজের যে ভ্যাসেল আছে অ্যালং বা কয়েজ আছে, যে ঘাঁটি আছে বা জেটি আছে, ওই জেটিতে কী করে তার পণ্যটা রেখে আসে। ওইখান থেকে কী করে বায়ার পণ্যটা তার বোর্ডে কী করে শিপমেন্ট করে, ঠিক আছে। এখানে সেলার বোর্ডে মালটা উঠে দেয় না, তাই দায়িত্ব শুধু জেটিতে মালটা রেখে আসবে। এরপর থেকে জেটিতে যখন তার মালটা সে রেখে আসলো, সেখান থেকে তার কি হয়, বায়ারের সকল রিস্কটা শুরু হয়ে যায়। আর বায়ার ওই ভ্যাসেল থেকে, যে ঘাট থেকে সে যখন পণ্যটা রিসিভ করলো, যে ঘাট থেকে তার ডেস্টিনেশন পয়েন্ট পর্যন্ত, তার দেশে আনা পর্যন্ত যেই ক্যারেজের খরচটা, ওই খরচটা কাকে বহন করতে হয়, বায়ারকেই করতে হয়, ঠিক আছে। আর ইন্স্যুরেন্স খরচটাও কে নেয় না, ইন্স্যুরেন্সের যদি কোনো খরচ থাকে সেই ক্ষেত্রে সেলার নেয় না, বায়ারকেই নিতে হয়। সেলার ডেলিভার হোয়েন দ্য গুডস আর প্লেস অ্যালংসাইড দ্য ভ্যাসেলের যে অ্যালং সাইড আছে ওই সাইডে রেখে দেয়, নমিনেটেড বাই দ্য বায়ার অ্যান্ড নেম অফ দ্য পোর্ট অফ শিপমেন্ট। ওই অ্যালং দ্য ভ্যাসেল বলতে এখানে বোঝানো হয়েছে ওয়ানে ব্রেজ বা জেটি, কই, এগুলোকে বোঝানো হয়েছে। দ্য রিস্ক অফ লস of a damage of the goods pass when the goods are alongside ship। যখন বায়ার সেলার তার পণ্যটা ওই অ্যালংসাইড শিপের কাছে রেখে আসলো বা জেটিতে রেখে আসলো, তখন থেকে বায়ার কী হয়, ঝুঁকিটা গ্রহণ করতে হয়। দ্য বায়ার বিয়ার্স অল কস্ট ফ্রম দ্য মুভমেন্ট অন দ্য টাওয়ার, তখন থেকেই সকল খরচ রিস্কটা সেই বহন করে, মানে পরিবহন খরচ, আদার যে খরচগুলো আছে ডেস্টিনেশন পর্যন্ত, তার দেশে পণ্যটা নিয়ে আসা পর্যন্ত সকল খরচ সেই বহন করে, ঠিক আছে। ইন্স্যুরেন্সও আছে এটার মাঝে। সেলার ইজ অব্লিগেটেড টু ক্লিয়ার গুডস ফর এক্সপোর্ট, সেলার শুধু এক্সপোর্টের খরচটা কী করে, বহন করে, বাট নট ইম্পোর্টের যে খরচটা আছে সেটা বহন করে না। এই বিক্রি চুক্তিতে কী করে থাকে, সেলার তার পণ্যটা বোর্ডের পর্যন্ত তুলে, ঠিক আছে, অ্যালংসাইড শিপের বোর্ডের কাছে রেখে আসে, ঠিক আছে, জেটিতে বা ঘাটের কাছে রেখে আসে। এখানে বোর্ড পর্যন্ত কী করে তুলে দেয়, বোর্ডে তোলার পর থেকেই বাইরের সকল ঝুঁকি বহন করে, এবং তার দেশে পণ্য আনা পর্যন্ত যে জাহাজের খরচটা বাইরেই করতে হয়, ঠিক আছে। আর এইখানে ইন্স্যুরেন্স খরচও কী করে, বাইরকে নিতে হয়, এই কথাই বলা যায়। Seller delivered the goods on board the vessel nominated by the buyer and the named port of the shipment, ঠিক আছে। যে কথা বলছি, সেলার কি করে, তার পণ্যটা বোর্ডে উঠে দেওয়া পর্যন্ত তার দায়িত্ব, বাই দ্য বায়ার অ্যাট দ্য নেম অফ দ্য পোর্ট অফ দ্য শিপমেন্ট। বায়ার যেই বোর্ডের কথা বলে নির্দেশ করে দেয়, ওই বোর্ডই কী করে,
সেলার ওই বডি তুলে দেয় পণ্যটা, ঠিক আছে, এটাই বলছে। দ্য রিস্ক অফ লস অফ ড্যামেজ অফ দ্য গুডস পাস when the goods are on the board on the vessel। মানে সেলার যখনই তার বোর্ডে পণ্যটা তুলে দিল তখনই সকল ক্ষতি, এরপরে যদি কোনো তার দায় দায়িত্ব শেষ হয়ে যায়, বোর্ডের পণ্যটা তুলে দিল, সেলারের কী হলো, দায় দায়িত্ব শেষ হয়ে গেল। এরপরে যদি কোনো ক্ষতি বা লস হয়, এই দায় দায়িত্ব কে নেয়, সেলার নেয়, বায়ার নেয়, ঠিক আছে। এরপরে যদি কোনো বিয়ারের কোনো কষ্ট থাকে, মানে যে জাহাজে আসলো ওই জাহাজের কস্ট আনুষঙ্গিক যদি কোনো কষ্ট থাকে, অন টাওয়ার্স মুভমেন্ট অন দ্য টাওয়ার্স, মানে ডেস্টিনেশন পর্যন্ত, মানে পণ্যটা খালাস করা পর্যন্ত যে খরচগুলো আছে সকল খরচ কি বায়ার নেয়। লাইক এস এ এফ এস এর মতন, লাইক এফ এস, বাট গুড মাস্ট বি প্লেস অন বোর্ড। অবশ্যই তাকে কী করতে হয়, সেলারকে বোর্ড পর্যন্ত পণ্যটা তুলে দিতে হয়। এফসিএ ফি কেরিয়ার, এটা এই বিক্রয় চুক্তিতে কী করে, সেলার বায়ারের নির্দিষ্ট কেরিয়ারে কি পণ্যটা তুলে দেয়, ঠিক আছে, এই পর্যন্ত। এর পরের পদ্ধতিতে সকল পণ্যটা কেরিয়ারের কাছে পৌঁছা দেওয়ার পরে যদি কোনো রিস্ক, পরবর্তীতে কোনো রিস্ক বা ক্ষতি হয় পণ্যের, ওই সকল ক্ষতি বাইরে নিতে হয়। এখানে কোনো ইন্স্যুরেন্সের কাভারেজ সেলার দেয় না। এটা যদি ইন্স্যুরেন্সের খরচ থাকে সেক্ষেত্রে বাইরে নিতে হয়, এবং কেরিয়ার খরচও সেলার পেমেন্ট করে না, ঠিক আছে। Seller delivered the good to the carrier or another person named by the buyer at the seller premises or another name of the place। Seller delivered the goods the carrier। সেলার কী করে, বিক্রেতা নির্দিষ্ট জাহাজ কোম্পানির কাছে কী করে পণ্যটা পৌঁছায়, ঠিক আছে, এটাই তার প্রধান দায় দায়িত্ব। বা বাইরের নির্দিষ্ট সেলারের দেশে যদি কোনো বাইরের পছন্দসই কোনো জায়গা থাকে, ওই পর্যন্ত কী করে পণ্যটা পৌঁছায় দায়িত্ব সেলারের। এবং কেরিয়ারের যে খরচটা আছে, জাহাজের যে পণ্যটা পৌঁছায় দিল এবং ওই ওই স্থান থেকে এবং ডেস্টিনেশন পর্যন্ত যে পণ্যটা পৌঁছায় দিল, এই সংক্রান্ত যে খরচ, কেরিয়ারের খরচ বাইরেই নিয়ে থাকে। এবং তার দেশে নিয়ে আসা পর্যন্ত যদি কোনো ক্ষয়ক্ষতি বা ড্যামেজ বা ঝুঁকি, এটা বাইরে নিয়ে থাকে। সেলার ডাজ ক্লিয়ার গুডস ফর এক্সপোর্ট। সেলার কী করে ক্লিয়ার করে থাকে, এক্সপোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি ফর্মালিটি কেউ করে থাকে, বায়ার করে থাকে। সেলার মে কন্ট্যাক্ট ফর ক্যারেজ, সেলার ক্যারেজের সাথে মানে জাহাজের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে অ্যাট বায়ার্স এক্সপেন্স অ্যান্ড রিস্ক, কিন্তু খরচটা করতে হয় কার, মানে দায় দায়িত্ব হয় সেলার, রিস্কও তার থাকে। 2010 অব্লিগেশন ম্যাট্রিক্স, এখানে কি বলা হচ্ছে, কিছু অব্লিগেশন ম্যাট্রিক্স আছে যে খরচের কথা, সার্ভিস দেখেন, সার্ভিসের নামটা কী খরচ আছে, ওয়ারহাউস সার্ভিস, এক্সপোর্ট প্যাকেজিং, লোডিং অ্যাট পয়েন্ট অফ অরিজিন, ইনল্যান্ড ফ্রেড, পোর্ট রিসিভিং চার্জ, ফরওয়ার্ডার ফিস, ওশান বা এয়ার ফ্রেড, চার্জ ইন ফ্রেড পোর্ট, কাস্টমস ক্লিয়ারেন্স, কাস্টম ডিউটিস, ডেলিভারি চার্জ, ফাইনাল ডেস্টিনেশন। এগুলো হচ্ছে খরচ। এই খরচগুলো হয় সেলারকে করতে হয় বায়ারকে করতে হয়। আর এই ডান পাশে এগুলো হচ্ছে যে 11টা ইনকো টার্মস আছে, এই ইনকো টার্মসকে আমরা যে গ্রুপ করছি এই গ্রুপ অনুযায়ী লিখেছি। ইতে হচ্ছে এক্স ওয়ার্কের ক্ষেত্রে মানে সেলারের কি যে খরচ, ওয়ার হাউস সার্ভিস চার্জ অ্যান্ড এক্সপোর্ট প্যাকেজিং, যেহেতু সে কি তার গোডাউনে মালটা থাকে। আর এই গ্রুপের ক্যারেজগুলোকে কি ক্যারেজগুলোকে কে দেয়, বায়ার দেয়, ঠিক আছে। এখানে যে
ওশেন অ্যান্ড এয়ার ফ্রেট। এই যে বায়ার যেহেতু দেয় কি ফ্রেট দেয় না, যে এইগুলো হচ্ছে বায়ার দিতে হয়। আর ফ্রেটের উপরে পর্যন্ত এই পর্যন্ত ফরওয়ার্ড ফিস পর্যন্ত FCA, FAS, FOB এই তিনটা ক্ষেত্রেই এই সকল এই পর্যন্ত খরচগুলা ফ্রেট ফরওয়ার্ড ফিস পর্যন্ত দিতে হয়েছে, লাল কালি দিয়ে বোঝানো আছে, ঠিক আছে। এই গ্রুপের এই পর্যন্ত এই খরচগুলো কাট দিতে হয় সেলার, আর বাদ বাকি যে খরচগুলো আছে এগুলো বাইরে দিতে হয়। সি গ্রুপের কি বলছেন, ক্যারেজ পর্যন্ত দিতে হয়, CFR, CIF, CPT, CIP, ঠিক আছে। এই সি গ্রুপের সকল ক্যারেজ জাহাজি ভাড়াগুলোকে সেলারে দিতে হয়, যে জাহাজে ওশেন এয়ার ফ্রেট, জাহাজ আসতে পারে, ইয়ার আসতে পারে, ট্রাক আসতে পারে, এই লাল। আর ডি গ্রুপে অ্যারাইভেল ডেস্টিনেশন পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে। লাস্টের দিকে বলে DDP, যেটা বলেছে ডেলিভার্ড ডেস্টিনেশন পয়েন্ট, ঠিক আছে। সকল খরচ কাট দিতে হয় সেলারে, সেই জন্য সকল খরচ লাল বাস। আর DAT-তে টার্মিনাল পর্যন্ত, এই যে টার্মিনাল পর্যন্ত যে চেঞ্জেস চার্জেস ফ্রেট পোর্ট, এসে পোর্ট পর্যন্ত লাল দেওয়া আছে। আর DAP ডেলিভার্ড অ্যাট প্লেস, এই ক্ষেত্রে বাইরে শুধু কাস্টমস চার্জ আর কাস্টম ডিউটিস দিতে হয়, সকল খরচ সেলার দিয়ে থাকে। এই হচ্ছে কস্ট অব্লিগেশন ম্যাট্রিক্স, ঠিক আছে। ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ইনকোটার্মস 2010 রিস্ক অ্যালোকেশন ম্যাট্রিক্স, এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ক্যারেজটা কে বহন করে আর রিস্কটা কে বহন করে। আমি আগে যে কথাবার্তায় ক্যারেজের কথা এবং রিক্সের কথাটা আগে বলে ফেলেছি, তারপর আপনাদের সুবিধাতে আবার একটু বলছি। রিক্স ওয়ার্কে ক্যারেজটা বায়ার দিয়ে থাকে, এবং রিক্সটা কি হয়, রিস্ক ট্রান্সফার ফ্রম দ্য সেলার টু দ্য বায়ার হোয়েন দ্য গুডস আর অ্যাট দ্য ডিসপোজাল অফ দ্য বায়ার, ঠিক আছে। এক্স ওয়ার্কে যখন সেলারের কাছে গোডাউন পর্যন্ত মালটা থাকে, তখন বাইরে কী করতে হয়, গোডাউন থেকে বা ফ্যাক্টরি থেকে মালটা নিতে হয়। যখন এইখান থেকে গোডাউন থেকে যখন মাল রিসিভ হলো, তখন থেকে তার রিস্কটা শুরু হয়ে যায়। FCA-তে কি ফ্রি প্রেস, ক্যারেজটা কি কে দেয়, বাইরে দিতে হয়, ঠিক আছে। রিস্ক ট্রান্সফার from the seller to the buyer when the goods have been delivered to the carrier at the named place. সেলার বায়ারের নির্দিষ্ট কি করে থাকে, নির্দিষ্ট ক্যারিয়ারের কি মালটা পৌঁছে দেয় সেলারকে। ওই ক্যারিয়ার সেলার যে ক্যারিয়ারের মালটার ডিসপোজালগুলো, ওই ক্যারিয়ার থেকে যখন মালটা বায়ার নিবে, তখন থেকেই সেলার বায়ারের কি হয়, রিস্কটা শুরু হয়ে যায়। CPT-তে ক্যারেজটা দেয় সেলার, রিস্কটা কখন থেকে শুরু হয়, বায়ারের রিস্ক ট্রান্সফার ফ্রম দ্য সেলার টু দ্য বায়ার হোয়েন দ্য গুডস হ্যাভ ডেলিভার্ড দ্য ক্যারিয়ার। একই যে ক্যারিয়ারের কাছে মালটা দিল, তখন থেকেই যেখান থেকে পণ্যটা রিসিভ করলো বায়ার ক্যারিয়ার থেকে, তখন থেকেই তার রিস্কটা শুরু হয়ে যায়। ক্যারেজ এবং ইন্স্যুরেন্স কস্টটা সেলারকে দিতে হয় CIP-তে। এইখানে সেলার বায়ারকে ক্যারিয়ার থেকে পণ্যটা কি রিসিভ করে নিতে হয়, তখন থেকেই বায়ারের কি হয়, রিস্কটা শুরু হয়ে যায়। সেলারের মূল দায়িত্ব শুধু ক্যারিয়ার পর্যন্ত মালটা পৌঁছে দেওয়া।
ডিএপি, ডিএটি, ডিডিপিতে কি হয়, সেলারকে কি করতে হয়, ক্যারেজটা দিতে হয়। ডিএপিতে রিস্কটা শুরু হয় কখন, ডেলিভার অ্যাট প্লেস, যে প্লেসে পণ্যটা সেলার ডিসপোজাল করলো বা পৌঁছে দিল, মানে নির্দিষ্ট একটা প্লেসের নাম থাকে, হয় এটা কমলাপুর, নয় মংলা, এরকম একটা প্লেসের নাম থাকে। ওই প্লেস থেকে যখন বায়ার কী করবে, গুডসটা রিসিভ করবে, তখন থেকে তার রিস্ক ম্যাট্রিক্সটা শুরু হয়, রিস্কটা ঝুঁকিটা শুরু হয়। এখানে টার্মিনাল, যে টার্মিনালে পণ্যটা সেলার কি করলো, পণ্যটা পৌঁছে দিল, ওই টার্মিনাল থেকে যখন বায়ার কী করলো, পণ্যটা রিসিভ করলো, তখন থেকে তার রিস্ক ফ্যাক্টরটা শুরু হয়ে যায়। আর এখানে ডিডিপিতে সেলার বায়ার কোনো তেমন কোনো রিস্ক ফ্যাক্টর থাকে না, কারণ হচ্ছে কি সেলার কী করে, বায়ার দ্বার প্রান্তে একদম অফিস পর্যন্ত বা ফ্যাক্টরি পর্যন্ত কী করে, পণ্যটা ডিসপোজাল করে। ওই ফ্যাক্টরি পর্যন্ত ডিসপোজাল করে, তখন থেকে কি বায়ারের রিস্কটা শুরু হয়। এফএসসিতে কী করতে হয়, ক্যারেজটা বায়ারকে দিতে হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে রিস্কটা কখন শুরু হয়, রিস্ক ট্রান্সফার ফ্রম দ্য সেলার টু দ্য বায়ার হোয়েন দ্য গুডস হ্যাভ বিন প্লেস অ্যালং দ্য শিপ। এই ক্ষেত্রে সেলার কী করে, বায়ারের নির্দেশিত জাহাজের জেটিতেই কী করে পণ্যটা রেখে আসে, এবং তখনই ওই জেটি কাছে রেখে আসলো, তখন থেকে কি বায়ার ওই জেটি থেকে কি পণ্যটা রিসিভ করে, তখন থেকেই বায়ারের রিস্ক ফ্যাক্টরটা শুরু হয়। এফওবিতে সেলার কী করে, পণ্যটা জাহাজে তুলে দেয়, তখন থেকে কী করে বায়ার পণ্যটা রিসিভ করলো, এবং তখন থেকেই বায়ারের কী হয়, রিস্ক ফ্যাক্টর শুরু হয়। সিএফআর এর ক্ষেত্রে সেলারকে কী করতে হয়, ক্যারেজটা দিতে হয়, এবং রিস্ক ট্রান্সফার ফ্রম দ্য সেলার টু দ্য বায়ার হোয়েন দ্য গুডস পাস দ্য শিপ রেল। একই কথা, যখন পণ্যটা সে কী করলো, ভ্যাসেলে রেখে আসলো, এবং ভ্যাসেল রেখে আসা পর্যন্ত সেলারকে দায় দায়িত্ব ঝুঁকি শেষ হয়ে যায়, এবং এখানেই যখন পণ্যটা রিসিভ করলো বা পণ্যটা জাহাজে উঠে গেল, তখনই কি বায়ারের ফ্যাক্টরটা শুরু হয়। এই ক্ষেত্রে সিএফআর এর ক্ষেত্রে ভ্যাসেলে পর্যন্ত কি পণ্যটা সে রেখে আসে, ডেলিভার করে, তারপরে সেলারের কোনো দায় দায়িত্ব, তো ভ্যাসেল পর্যন্ত। ক্যারেজ অ্যান্ড ইন্স্যুরেন্স পেইড টু সেলার, সিএফআইতে ক্যারেজ এবং ইন্স্যুরেন্স দুটোটাই সে দিয়ে থাকে। রিস্ক ট্রান্সফার ফ্রম দ্য বায়ার হোয়েন দ্য গুডস পাস দ্য সিএফআই, দ্য শিপ রেল সিএফআই, দ্য সিএফ। এই ক্ষেত্রেও ভ্যাসেল পর্যন্ত, ভ্যাসেলে পণ্য আসে কী করে, পণ্যটা দিয়ে আসে, এটা বোর্ড দিয়ে আসে না, এটা সেলার কাছ থেকে তখন বায়ার এই পণ্যটা বুঝে নেয়, ঠিক আছে। যখন পণ্যটা কী হয়, ভ্যাসেলে রাখলো এবং জাহাজ রেলওয়ে শিপটা ক্রস করলো, মানে জাহাজটা ছেড়ে দিল, তখন থেকে রিস্ক ফ্যাক্টরটা শুরু হয়ে যায়। এই হচ্ছে আপনার রিস্ক অ্যালোকেশন। ক্যারেজটা আর ইন্স্যুরেন্সটা কে, এই ইনকো টার্মসে কে বহন করে, এবং রিস্ক ফ্যাক্টরটা কখন থেকে শুরু হয়, এবং এই আলোচনাগুলো আমি যখন আগের যে স্লাইডগুলো আছে 11টা ইনকো টার্মস আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে আমি বলেছি, তারপর আপনাদের বোঝানোর সুবিধার্থে এই আলাদা একটা স্লাইড। এখানে তিন চারটা জিনিস খেয়াল রাখবেন। সেলার পণ্যটা পৌঁছে দিল, এবং সেলার যখন পণ্যটা যেই স্থান পর্যন্ত পৌঁছা দেয়, সেলারের দায়িত্ব শেষ, সেইখান থেকে কি বায়ারের দায়িত্ব শুরু হয়। এবং সি ক্যাটাগরিতে যে ইনকো টার্মগুলো আছে, সেই ক্ষেত্রে কী হয়, ক্যারেজটা কে বহন করে, সেলার বহন করে। আর এফ ক্যাটাগরিতে যেই ইনকো টার্মগুলো আছে, সেক্ষেত্রে বায়ার করে। আর ডি এর ক্ষেত্রেও
ক্যারেজটা কে কে দেয়? সেলার দেয়, ঠিক আছে। আর এক্স ওয়ার্কের ক্যারেজটা বায়ার দেয়। আর যেগুলোতে আই আছে, যে ওয়ার্ড যে ইনকোটামগুলোর মধ্যে আই আছে, ওগুলোর ক্ষেত্রে সেলার কী করে? ইন্স্যুরেন্স কাভার দেয়। আর বাদ বাকি ক্ষেত্রে ইন্স্যুরেন্স যদি করার কথা থাকে সেগুলো কি বায়ার দেয়, ঠিক আছে। এই হচ্ছে ক্যারেজ এবং ইন্স্যুরেন্সের কথা। যে সিআইএফ ইন্স্যুরেন্সটা কি সেলার দেয়, তারপরে আরেকটা সিআইপি যে সেলার দেয়। আর বাদ বাকি যে ইন্স্যুরেন্সের মধ্যে থাকে, ইন্স্যুরেন্সের অব্লিগেশন সেলার দেয় না। যদি কোনো ইন্স্যুরেন্স করতে হয় সেটা বায়ার করতে হয়। এবং যেই পর্যন্ত আপনার সেলার কী করলো, পণ্যটা পৌঁছে দিল, তারপর তো রিস্ক ফ্যাক্টরগুলো কি বাইরের এন্ডে চলে গেল। এইগুলো খেয়াল করবেন, ঠিক আছে। এগুলো বোঝানোর জন্য WEX, সি AFCA, CBT যে কথাগুলো আছে, এগুলো দ্বারা কী বোঝানো যায় কোডগুলো দ্বারা। যেমন CPT দ্বারা ক্যারেজ পেইড টার্মিনাল, এরকম কিছু বোঝানো হয়েছে, ঠিক আছে। যেমন FOB ফ্রেইট অন বোর্ড, ফ্রেইট অ্যালং শিপ FAS, ঠিক আছে। CFR কস্ট অ্যান্ড ফ্রেইট, CIP কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেইট, এরকম। DAP ডেলিভার্ড অ্যাট পয়েন্ট, ডেলিভার্ড অ্যাট টার্মিনাল, ডেলিভার্ড ডিউটি পেইড, এরকম। এক্স ওয়ার্ক, ঠিক আছে। WEX এক্স ওয়ার্ক। ফ্রেইট কেরিয়ার, ফ্রি কেরিয়ার, FCA তে CPT কেরিয়ার